হাওর এলাকার একজন কৃষকের কথা একবার ভাবুন। মানে তিনি একেবারে অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন তার সারা বছরের পরিশ্রমে ফলানো বোরো ধানের ক্ষেতের দিকে তাকিয়ে। হ্যাঁ, দৃশ্যটা সত্যি খুব মর্মান্তিক। একদম, কারণ তার চোখের সামনেই সেই সোনার ফসল হাঁটু সমান পানির নিচে তলিয়ে যাচ্ছে। আর ঠিক একই দিনে সেখান থেকে কয়েকটা জেলা পার হয়ে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে আরেকজন কৃষক দেখছেন একেবারে ভিন্ন এক দৃশ্য। কাঠফাটা রোদের দৃশ্য, তাই তো? ঠিক তাই। ৪৩ ডিগ্রির কাঠফাটা রোদে তার গাছের আমের মুকুলগুলো আক্ষরিক অর্থেই পুড়ে ছাই হয়ে মাটিতে ঝরে পড়ছে। এই যে একই ভৌগোলিক সীমানার ভেতরে এত বড় একটা বৈপরীত্য, আসলে এটাই বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক। হ্যাঁ, আর এটাই আমাদের আজকের গভীর অনুসন্ধানের মূল বিষয়। মানে ২০২৬ সালের মে মাসের চিত্রটা এমনই অদ্ভুত। আবহাওয়া যেন তার চেনা হিসাবের খাতাটা একেবারে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এক প্রান্তে বন্যা তো আর এক প্রান্তে আগুন গরম। ঠিক। এই চরম আবহাওয়া, কৃষকের হাহাকার আর দৈনিক ৮-১০ ঘণ্টার লোডশেডিং, বাইরে থেকে দেখলে এগুলোকে হয়তো আলাদা আলাদা সমস্যা মনে হতে পারে। কিন্তু আসলে তো তা নয়। একদমই না। আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কিভাবে একটি ঘটনা আরেকটি জন্ম দিচ্ছে। সেই চেইন রিয়াকশন বা শৃঙ্খলটাকে আজ আমরা একেবারে শিকড় থেকে বোঝার চেষ্টা করব। দারুণ। এবং এই চেইন রিয়াকশনটা বুঝতে হলে আমাদের একেবারে গোড়ায় যেতে হবে। মানে আবহাওয়ার খামখেয়ালিপনার দিকে তাকাতে হবে প্রথমে। হ্যাঁ, এপ্রিল আর মে মাসের ডেটাগুলোর দিকে তাকালে যে কেউ চমকে উঠবে। আমি ডেটাগুলো দেখছিলাম আসলে। এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৫.৭% বেশি বৃষ্টিপাত হয়েছে। বাপরে, ৭৫%? হ্যাঁ, সাধারণত এপ্রিলে গড় বৃষ্টিপাত হওয়ার কথা ১১৯ মিলিমিটার, কিন্তু বাস্তবে হয়েছে ১৯৬ মিলিমিটার। আর সিলেট অঞ্চলের কথা তো বাদই দিলাম। সিলেটে তো অবস্থা আরও খারাপ ছিল, তাই না? ভয়ঙ্কর। সেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ২৯৫ মিলিমিটার, কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি হয়েছে ৬০৩ মিলিমিটার। ৬০৩? মানে দ্বিগুণেরও বেশি। শুধু সিলেট নয়, কিশোরগঞ্জের নিকলিতে ২৮ এপ্রিলের ডেটাটা খেয়াল করেছেন? হ্যাঁ, একদিনেই ১৬০ মিলিমিটার। ঠিক, এই ১৬০ মিলিমিটারের ব্যাপারটা চিন্তা করলে গা শিউরে ওঠে। মানে আপনি যদি একটা খালি বালতি নিকলির উঠানে রেখে দিতেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেটা আপনার গোড়ালি ছাড়িয়ে যেত। একদম। একজন কৃষক তার ফসল কাটার জন্য শ্রমিক জোগাড় করার আগেই ১.৫ মাসের বৃষ্টি একদিনে তার মাথার ওপর ভেঙে পড়ছে। হ্যাঁ, আর এই ভয়ঙ্কর অতিবৃষ্টির রেশ কাটতে না কাটতেই মে মাসের চিত্রটা সম্পূর্ণ একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেল। সেটাই তো অবাক করার মতো বিষয়। হঠাৎ করেই ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসের তীব্র তাপপ্রবাহের সতর্কতা। সাথে আবার বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের শঙ্কা। রাংপুর সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী সতর্কতাও ছিল। মানে প্রকৃতি যেন এমন এক পাগলাটে চালকের মতো আচরণ করছে যে এক পায়ে অ্যাক্সিলারেটর চেপে ধরেছে আর অন্য পায়ে কষে ব্রেক চাপছে। একদম। প্রকৃতি এত দ্রুত এই চরম পরিবর্তনগুলো কিভাবে সামলাচ্ছে আসলে? আপনার এই অ্যাক্সেলারেটর আর ব্রেকের উপমাটা শুনতে বেশ নাটকীয় লাগলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা আসলে একটু ভিন্ন। আচ্ছা, তাহলে বিজ্ঞান কি বলছে? একে বরং একটা ব্লক হয়ে যাওয়া প্রেসার কুকারের সাথে তুলনা করা যেতে পারে। মানে যার ভেতরে চাপ যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় থাকে। প্রেসার কুকার? হ্যাঁ, কিভাবে একটু ভেঙে বলবেন? অবশ্যই। দেখুন, আমাদের দক্ষিণে তো বঙ্গোপসাগর রয়েছে। তীব্র গরমের কারণে সমুদ্রের পানি বাষ্প হয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতা বা ময়েশ্চার বাতাসে মিশে দেশের ভেতরের দিকে আসতে থাকে। বুঝতে পারছি। অন্যদিকে আমাদের স্থলভাগ তখন কাঠফাটা রোদে তেতে আছে। এই প্রচণ্ড গরম আর আর্দ্র বায়ু যখন ওপরের দিকে ওঠে আচ্ছা। এবং ওপরের স্তরের অপেক্ষাকৃত ঠান্ডা বায়ুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সেখানে তৈরি হয় বিশাল আকৃতির কিউমুলোনিম্বাস মেঘ। ও আচ্ছা, এই কিউমুলোনিম্বাস মেঘে কি কালবৈশাখী আর বজ্রপাতের মূল কারণ? একদম তাই। এই মেঘগুলো অনুভূমিকভাবে না বেড়ে উল্লম্বভাবে বা খাড়াভাবে ওপরের দিকে বাড়তে থাকে। অনেকটা টাওয়ারের মতো। ঠিক। এর ভেতরে থাকা জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, তখন তা বিপুল পরিমাণ সুপ্ত তাপ, যাকে আমরা ল্যাটেন্ট হিট বলি, সেটা ছেড়ে দেয়। আচ্ছা। এই তাপ মেঘের ভেতরের বায়ুকে আরও গরম করে তোলে, ফলে বায়ু আরও প্রচণ্ড বেগে ওপরের দিকে উঠতে থাকে। এই শক্তিশালী আপড্রাফট আর ডাউন ড্রাফটের কারণেই
ভয়াবহ বজ্রপাত এবং কালবৈশাখীর সৃষ্টি হয়। তার মানে এই যে আমরা আগের চেয়ে এত বেশি এবং এত তীব্র বজ্রপাত দেখছি, এটা আসলে ওই গরম আর আর্দ্রতার সাংঘাতিক সংঘর্ষের ফল। হ্যাঁ, ঠিক ধরেছেন। আর এই পুরো প্রক্রিয়াটাকে বহুগুণ উস্কে দিচ্ছে মানবসৃষ্ট কিছু কারণ। যেমন ধরুন গাছপালা কেটে ফেলা। একদম। বনভূমি উজাড় হওয়ার ফলে পরিবেশের স্বাভাবিক শীতলীকরণ প্রক্রিয়াটা নষ্ট হয়ে গেছে। গাছপালা যে প্রাকৃতিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করত, সেটা তো আর হচ্ছে না। ঠিক। ফলে ভূমি অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওই প্রেসার কুকার এফেক্টটাকে আরও চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। মানে বছরের পর বছর ধরে প্রকৃতির ওপর আমরা যে চাপ সৃষ্টি করেছি, এটা তারই একটা চক্রাকার বহিঃপ্রকাশ। হ্যাঁ, অবধারিত ফল বলতে পারেন। আচ্ছা, এবার চলুন এই আবহাওয়ার চরম রূপ কীভাবে সরাসরি মাঠ পর্যায়ে আমাদের কৃষকদের ওপর আঘাত হানছে সেই দিকে তাকাই। কারণ এই চেইন রিঅ্যাকশনের প্রথম বড় ধাক্কাটা কিন্তু ওখানেই লাগছে। কৃষিখাতের এই দ্বৈত আঘাত সত্যিই এক মর্মান্তিক দৃশ্যপট। আমরা শুরুতেই তো হাওর এলাকার বন্যার কথা বলছিলাম। হ্যাঁ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের দিকটায়। ঠিক। উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের জন্য এপ্রিল-মে মাসটা হল সারা বছরের পরিশ্রম ঘরে তোলার সময়। বোরো ধান কাটার ঠিক আগ মুহূর্তে যখন উজান থেকে পাহাড়ির ঢল আর অতিবৃষ্টি এসে জমি ডুবিয়ে দেয়, তখন আসলে কৃষকের কিছুই করার থাকে না। একদমই না। আর এর ঠিক উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি রাজশাহী অঞ্চলে। সেখানে তীব্র খরায় আম ও লিচুর গুটি ঝরে পড়ছে। হ্যাঁ, আমি একটা রিপোর্টে দেখছিলাম ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। বাপরে! আর সেখানে বলা হচ্ছিল যে এই হিট শকের কারণে ধানে চিটা ধরছে। আচ্ছা, এই হিট শকের মেকানিজমটা আসলে কি? শুধু কি অতিরিক্ত গরমে গাছের পাতা শুকিয়ে যায়? না, বিষয়টা তার চেয়েও অনেক বেশি সংবেদনশীল। হিট শক মানে শুধু গরম লাগা নয়। তাহলে ধানের যখন ফুল আসার বা পরাগায়নের সময় হয়, তখন তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়, তবে ধানের ফুলের ভেতরের পরাগরেণু কয়েক ঘণ্টার মধ্যেই আক্ষরিক অর্থে শুকিয়ে মরে যায়। কয়েক ঘন্টার মধ্যে? হ্যাঁ, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। পরাগায়ন ব্যর্থ হওয়ার মানে হল ধানের খোসা বা আবরণটা ঠিকই বড় হবে, কিন্তু ভেতরে চালের কোনো দানা তৈরি হবে না। ও, মানে পুরোটাই ফাঁপা থেকে যাবে? ঠিক। একেই কৃষকের ভাষায় চিটা বলা হয়। বাইরে থেকে দেখলে মনে হবে ক্ষেত ধানে ভরে আছে। কিন্তু ফসল কাটার পর দেখা যাবে সব ধান ওজনহীন, ভেতরে কিচ্ছু নেই। একদম তাই। কি সর্বনাশ! তার মানে চোখের সামনে আস্ত একটা ক্ষেত স্রেফ কয়েক ঘন্টার গরম বাতাসে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রকৃতির কাছে কৃষক কতটা অসহায়, এটা তার একটা বড় প্রমাণ। আর রাজশাহীর আম চাষিদের অবস্থাও তো একই রকম। টানা খরায় গাছের গোড়ায় রস না থাকায় অপরিণত অবস্থাতেই ফল মাটিতে পড়ে যাচ্ছে। তো কৃষক এই খরা থেকে বাঁচতে নিশ্চয়ই সেচ দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। অবশ্যই। কৃষক তার শেষ সম্বল দিয়ে হলেও পাম্প চালিয়ে পানি তোলার চেষ্টা করেন। কিন্তু এখানেই চেইন রিঅ্যাকশনের আর একটা ভয়ঙ্কর ধাপ শুরু হয়। সেটা কীরকম? রাজশাহী চারঘাটের একজন কৃষকের তথ্য অনুযায়ী গত বছর ডিজেল চালিত পাম্পের ভাড়া ছিল প্রতি ঘণ্টায় ১২০ টাকা, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়। প্রায় দ্বিগুণ। কিন্তু ভাড়া এত বাড়ার কারণ কি? শুধু ডিজেলের দাম বাড়ার জন্য তো ভাড়া এত লাফিয়ে বাড়ার কথা নয়। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। শুধু ডিজেলের দাম নয়, মূল সমস্যাটা হল ভূগর্ভস্থ পানির স্তর বা ওয়াটার টেবিল অস্বাভাবিক নিচে নেমে যাওয়া। মানে পানির স্তর নিচে নেমে গেলে পাম্পের উপর কি প্রভাব পড়ে? ব্যাপারটা পদার্থবিজ্ঞানের একটা খুব সাধারণ সূত্রের মতো। ভূগর্ভস্থ পানির স্তর যখন অনেক নিচে নেমে যায়, তখন মাটির নিচের হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা পানির স্বাভাবিক চাপ নষ্ট হয়ে যায়। আচ্ছা। এটাকে একটা উপমা দিয়ে বোঝানো যেতে পারে। ধরুন, আপনি একটা গ্লাস থেকে স্ট্র দিয়ে পানি খাচ্ছেন। খুব সহজেই পানি উঠে আসবে। হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু যদি আপনাকে বলা হয় একটা খুব লম্বা এবং সরু স্ট্র দিয়ে একদম ঘন একটা মিল্কশেক টেনে খেতে, তাহলে কি হবে? আমার তো গাল ব্যথা হয়ে যাবে। মানে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। ঠিক তাই। পাম্পের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটছে। পাম্পের মোটর একই বেগে ঘুরছে, একই পরিমাণ ডিজেল পোড়াচ্ছে, কিন্তু মাধ্যাকর্ষণের বিপরীতে অনেক গভীর থেকে পানি টেনে তুলতে গিয়ে তার দম ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে যে পরিমাণ পানি তুলতে ১ ঘণ্টা লাগত, এখন সেই একই পরিমাণ পানি তুলতে ২ ঘণ্টা সময় লাগছে।
দারুণ একটা উপমা। তার মানে কৃষকের সেচ খরচ শুধু প্রতি ঘন্টাতেই বাড়েনি, তাকে এখন আগের চেয়ে দ্বিগুণ সময় ধরে পাম্প চালাতে হচ্ছে। খরচ তাহলে 4 গুণ হয়ে যাচ্ছে। একদম তাই। এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রির একটি গবেষণা বলছে, শুধু জলবায়ু পরিবর্তনের এই খামখেয়ালিপনার কারণে প্রতি বছর দেশের ৩০ থেকে ৪০ লাখ হেক্টর জমি এভাবে খরায় ক্ষতিগ্রস্ত হয়। বাপরে, ৩০-৪০ লাখ হেক্টর! হ্যাঁ, তবে এই হতাশার মধ্যেও তারা একটা সমাধানের পথ দেখিয়েছেন। সমাধানের পথ এই চরম খরার মধ্যেও? হ্যাঁ, গবেষণায় দেখা গেছে কৃষকদের যদি আবহাওয়া পূর্বাভাস ভিত্তিক সঠিক পরামর্শ দেওয়া যায় এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেন, তবে এই বৈরী আবহাওয়ার মাঝেও ফলন ৭ থেকে ১০% পর্যন্ত বাড়ানো সম্ভব। আচ্ছা, মানে প্রকৃতির সাথে পেশি শক্তি দিয়ে লড়াই না করে প্রকৃতির দেওয়া তথ্যকে কাজে লাগানো। কি হবে বা কবে হিট স্ট্রোক হতে পারে সেই তথ্য আগে থেকে জেনে সেচের সময়সূচি পরিবর্তন করা। দারুণ আইডিয়া। এতে শুধু ফলনই বাড়বে না, সেচ ও অন্যান্য উৎপাদন খরচ প্রায় ১৫% কমিয়ে আনা সম্ভব। কিন্তু মর্মান্তিক সত্য হল, কি? বর্তমানে দেশের মাত্র ৫% ধান চাষি এই পূর্বাভাস ভিত্তিক সেবা গ্রহণ করছেন। মাত্র ৫%। তার মানে তথ্যের এই বিশাল শক্তিটা মাঠ পর্যায়ে পৌঁছাচ্ছেই না। দুর্ভাগ্যবশত না। এ তো গেল কৃষকের লড়াইয়ের কথা। এবার চলুন এই চেইন রিঅ্যাকশনের সবচেয়ে বড় এবং প্রভাব বিস্তারকারী অংশটাই যাই। পাওয়ার গ্রেড। হ্যাঁ, এই যে খরা সামাল দিতে লাখ লাখ কৃষক একই সাথে পাম্প চালাচ্ছেন আর শহরের মানুষ গরমে টিকতে না পেরে এসি চালাচ্ছেন, এর সরাসরি ধাক্কাটা গিয়ে পড়ছে আমাদের জাতীয় গ্রিডের ওপর। বিদ্যুৎ খাত এই মুহূর্তে স্মরণকালের অন্যতম বড় কাঠামোগত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম ও সেচের চাপের কারণে দেশে বিদ্যুতের চাহিদা হু হু করে বেড়ে ১৬,০০০ থেকে ১৭,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। কিন্তু আমাদের তো কাগজে কলমে উৎপাদন সক্ষমতা আরও অনেক বেশি। আমি যতদূর জানি, খাতায় কলমে আমাদের উৎপাদন সক্ষমতা প্রায় ২০,২৯০ মেগাওয়াট। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে সক্ষমতা যখন চাহিদার চেয়ে বেশি, তখন সংকটটা কেন তৈরি হচ্ছে? এটা কি আমাদের গ্রিডের ডিস্ট্রিবিউশন বা সঞ্চালন লাইনের সমস্যা? না, সঞ্চালন লাইনের চেয়েও বড় সমস্যা হল মূল জ্বালানির অভাব। জ্বালানির অভাব? হ্যাঁ, আপনার আগের একটা উপমার সূত্র ধরেই বলি। ধরুন আমাদের পাওয়ার গ্রিডটা হলো বিশাল একটা গাড়ির ইঞ্জিন। আচ্ছা। আমাদের ওই ২০,০০০ মেগাওয়াট সক্ষমতার মানে হলো এই ইঞ্জিনে অনেকগুলো শক্তিশালী সিলিন্ডার বসানো আছে। কিন্তু মুশকিল হলো ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস ও কয়লা আমদানি ব্যাহত হওয়ার কারণে আমাদের কাছে অর্ধেকের বেশি সিলিন্ডার চালানোর মতো কোনো গ্যাসোলিন বা জ্বালানি নেই। একদম তাই। মানে ইঞ্জিন বিশাল, সিলিন্ডার রেডি, কিন্তু তেল নেই। আর ওদিকে কৃষক পাম্প চালিয়ে এবং শহরের মানুষ এসি চালিয়ে এই তেলহীন ইঞ্জিনের ওপরেই প্রচণ্ড চাপ দিচ্ছে। ঠিক তাই। সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানির অভাবে বাস্তবে প্রায় ২,০০০ থেকে ৩,০০০ মেগাওয়াটের ঘাটতি থেকেই যাচ্ছে। বিশাল ঘাটতি। হ্যাঁ, এর বাইরে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির বিদ্যুৎ কেন্দ্র এবং বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের মতো বড় কেন্দ্রগুলো জ্বালানি বা কারিগরি সংকটে তাদের পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। এখানে একটা বিষয় খুব শোনা যায়, ক্যাপাসিটি চার্জ। আমি অনেককেই বলতে শুনেছি যে কেন্দ্র বসে থাকলেও নাকি সরকারকে বিশাল অঙ্কের টাকা গুনতে হচ্ছে। এই ক্যাপাসিটি চার্জের মেকানিজমটা আসলে কি? সহজ ভাষায় বললে ক্যাপাসিটি চার্জ হলো একটা গ্যারেন্টি পেমেন্ট। ধরুন আপনি একটা বিশাল অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন এই শর্ততে যে আপনি সেখানে থাকুন বা না থাকুন, মাস শেষে আপনাকে একটা নির্দিষ্ট অঙ্কের ভাড়া দিতেই হবে। আচ্ছা, মানে চুক্তিটাই এমন। ঠিক। বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথেও চুক্তিটা অনেকটা এমন। সরকার বেসরকারি কেন্দ্রগুলোকে বলে, তোমরা কেন্দ্র বানিয়ে রেডি রাখো, আমরা বিদ্যুৎ কিনি বা না কিনি, তোমাদের কেন্দ্র বসিয়ে রাখার জন্য একটা নির্দিষ্ট ফি আমরা দেব। তো কেন্দ্র যদি জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে নাও পারে, তবুও এই টাকাটা দিতে হচ্ছে? হ্যাঁ, আর এটাই সবচেয়ে বড় অর্থনৈতিক রক্তক্ষরণ। বাপরে! এই ক্যাপাসিটি চার্জের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থটা যদি আমরা দেশীয় গ্যাস অনুসন্ধান বা নবায়নযোগ্য জ্বালানির কাঠামো তৈরিতে বিনিয়োগ করতে পারতাম, তাহলে আজকের এই জ্বালানি সংকট হয়তো এতটা তীব্র হতো না। একদম। এবং এই রক্তক্ষরণের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।
গ্রামে দৈনিক 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। হ্যাঁ, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। তাহলে একটু পেছন ফিরে পুরো চেন রিয়াকশনটা দেখি। এপ্রিলে অতিবৃষ্টি হচ্ছে, মে মাসে এসে তীব্র তাপপ্রবাহ। এই চরম আবহাওয়া সরাসরি কৃষিকে সংকটে ফেলছে। হিটশোকে ফসল পুড়ছে, খরা সামাল দিতে কৃষক পাম্প চালাচ্ছেন। সেই পাম্প আর শহরের এসির চাপ গিয়ে পড়ছে জ্বালানিবিহীন দুর্বল গ্রিডের উপর। হ্যাঁ, আর শেষমেশ এই গ্রিড ফেল করায় দৈনিক ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে, যা আবার কৃষকের পাম্প চলা বন্ধ করে দিচ্ছে। এটা তো রীতিমতো একটা দুষ্ট চক্র। উপাদানের ভারসাম্য নষ্ট হলে তা কিভাবে আমাদের অর্থনীতি আর দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরকে ধসিয়ে দিতে পারে তার একটা ক্লাসিক উদাহরণ হল এই মে মাসের পরিস্থিতি। এই দুষ্টচক্র থেকে বেরোয়ার কি কোনো উপায় নেই? আমরা কি শুধু আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করব আর গ্যাস আমদানির জন্য ডলারের হিসাব করব? এখানেই আসলে আমাদের চিন্তাধারায় একটা বড় ধরনের কাঠামোগত বা প্যারাডাইম শিফট দরকার। আমরা এখনও সাময়িক ব্যবস্থার উপর নির্ভর করে আছি। তাহলে দীর্ঘমেয়াদী সমাধান কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন আমদানি নির্ভরতা না কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করা প্রয়োজন, আর সবচেয়ে বড় কথা, সৌরবিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক প্রসার ছাড়া এই সংকট কাটবে না। আচ্ছা। কৃষিতে সেচের জন্য যদি সোলার পাম্পের একটা স্বাধীন নেটওয়ার্ক তৈরি করা যায়, তবে গ্রিডের ওপর থেকে এই বিশাল চাপটা এক নিমেষেই গায়েব হয়ে যাবে। দাঁড়ান। এই জায়গাটাতেই আমি একটু থামতে চাই। কারণ ব্রিয়ের ওই পূর্বাভাস মডেল আর আপনার এই সোলার পাম্পের স্বাধীন নেটওয়ার্কের আইডিয়াটা মিলে আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা ঘুরপাক খাচ্ছে। বলুন, শুনি, কি চিন্তা? আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তাতে এটা পরিষ্কার যে চরম ভাবাপন্ন এই আবহাওয়ায় এখন আমাদের ভবিষ্যতের নতুন স্বাভাবিকতা বা নিউ নরমাল। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। প্রকৃতি তো আর আগের মতো শান্ত নেই। তাহলে আমরা কেন এখনও পুরো দেশের জন্য একটা ন্যাশনাল গ্রিড বা একই রকম কৃষি মৌসুমে চিন্তা করে চলেছে? আচ্ছা, বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। মানে সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত সিস্টেম তো এমন খামখেয়ালি প্রকৃতির সাথে টিকতে পারছে না। আপনি আসলে অত্যন্ত গভীর একটি কাঠামোগত দুর্বলতার দিকে আঙুল তুলেছেন। আমাদের সব পরিকল্পনা এখনও পুরো দেশের জন্য একটা সামগ্রিক বা সেন্ট্রালাইজড সমাধানের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু প্রকৃতি তো সেন্ট্রালাইজড আচরণ করছে না। এক জেলায় বন্যা তো আরেক জেলায় খরা। ঠিক। তো ভবিষ্যতের গ্রিড ব্যবস্থা এবং কৃষি পরিকল্পনা কি এমন হওয়া উচিত নয় যা এই ওয়ান সাইজ ফিটস অল বা সবার জন্য এক নিয়মের বদলে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করবে? মানে আপনি বলতে চাচ্ছেন এলাকা ভিত্তিক সমাধান? হ্যাঁ, ধরুন আমরা যদি মাইক্রোক্লাইমেট বা ক্ষুদ্র জলবায়ুর ধারণায় চলে যাই। মাইক্রোক্লাইমেট ভিত্তিক সমাধান বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, যেমন ধরুন সুনামগঞ্জের হাওরের জন্য আমরা আর সারা দেশের মতো বোরো ধানের ওপর নির্ভর করব না। আচ্ছা। সেখানে হয়তো আমরা ভাসমান কৃষির প্রসার ঘটাব, অথবা এমন কোনো দ্রুত ফলনশীল ধানের জাত ব্যবহার করব যা এপ্রিলের অতিবৃষ্টির আগেই পেকে যাবে। দারুণ। আর রাজশাহীর ক্ষেত্রে? আবার রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের জন্য আমরা এমন ফসলের দিকে ঝুঁকব যার জন্য আদৌ এত ভূগর্ভস্থ পানির প্রয়োজনই নেই। অসাধারণ একটি চিন্তা। আর বিদ্যুতের ক্ষেত্রেও এই একই মডেল কাজ করতে পারে? কিভাবে? পুরো দেশ একটা ন্যাশনাল গ্রিডের সাথে যুক্ত থাকার মানে হল এক জায়গায় কোনো বড় কেন্দ্র বিকল হলে বা জ্বালানি না থাকলে পুরো দেশ অন্ধকারে ডুববে। হ্যাঁ, যেটা এখন হচ্ছে। এর বদলে যদি রাজশাহীর একটা গ্রাম তাদের নিজেদের উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে একটা মাইক্রোগ্রিড তৈরি করে, ঠিক। ওই গ্রামের কৃষকদের পাম্প চালানোর জন্য তাহলে আর জাতীয় গ্রিডের গ্যাস বা কয়লার উপর নির্ভর করতে হবে না। একদমই না। তাদের সেচ ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে চলবে সূর্যের আলোয়। মানে ন্যাশনাল গ্রিডে লোডশেডিং হলেও ওই কৃষকের ক্ষেত পানিতে ভিজবে। একদম তাই। একটি নির্দিষ্ট এলাকার নিজস্ব আবহাওয়া বা মাইক্রো ক্লাইমেটের সাথে খাপ খাইয়ে যদি আমরা এই মাইক্রোগ্রিড আর মাইক্রো এগ্রিকালচার মডেল দাঁড় করাতে পারি, তবে প্রকৃতির এই দ্বৈত আঘাতকে আমরা পাশ কাটাতে পারব। এটা সেন্ট্রালাইজড সিস্টেমের মতো ভঙ্গুর হবে না। না, এটা অনেক বেশি রেজিলিয়েন্ট বা টেকসই হবে। বিষয়টা ভাবলে আসলেই অবাক লাগে। আমরা প্রকৃতির সাথে লড়াই করে একটা সোজা রাস্তা বানানোর চেষ্টা করছি এমন একটা জায়গায় যেখানে প্রতিদিন ভূমিকম্প হয়। চমৎকার উপমা। হয়তো সময় এসেছে এই অ্যাব্রোখেব্রো রাস্তায় জোর করে সাধারণ গাড়ি চালানোর চেষ্টা না করে আমাদের গাড়িটাকেই এমনভাবে নতুন করে ডিজাইন করার যা যে কোনো ধাক্কা সামলে চলতে পারবে। হ্যাঁ, প্রকৃতির এই নতুন খেলায় টিকে থাকতে হলে আমাদের আসলেই পুরনো খাতা ছিঁড়ে নতুন নিয়ম লিখতে হবে।
মাইক্রোক্লাইমেট ভিত্তিক এই সমাধানগুলো আর কোনো সায়েন্স ফিকশন বা দূরের কল্পনা নয়। একদমই না। বেঁচে থাকার জন্য এটাই হয়তো আমাদের একমাত্র পথ। দারুণ একটা ভাবনার জায়গা তৈরি হলো আজ। চরম আবহাওয়ার এই চেইন রিয়াকশন ভাঙতে হলে আমাদের সমাধানের পথটাকেও ছোট, স্থানীয় এবং স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ঠিক তাই। প্রকৃতির খামখেয়ালিপনার সাথে মানিয়ে নেবার এই নতুন চিন্তাধারা আমাদের আগামী দিনের নীতিমালায়